নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি শিকারের গল্প, বাঘে মানুষে। লেখক শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরী। শান্তিপুর গ্রামে দিন কত ঘুরে আসার শখ ছিল। পিসেমশাই অনেকদিন থেকেই লেখালেখি করছিলেন। সেবার পুজোয় সুযোগটা নেওয়া গেল। পিসেমশাই আর লম্বা ছুটি। রমেন আমার পিস্তুত ভাইকেও পাওয়া যাবে। সময়টা কাটবে ভালো। বড় শিকার না পাই ঝিলে মাছ ধরার আয়োজন মজুদ ছিল। পূজা উপলক্ষে পিসেমশাই সপরিবারে একবার গ্রামের বাস্তবিটায় আসতেন। বুড়ি মা বেঁচে, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। পিসেমশাইয়ের বাড়িতেই পুজো। পূর্বপুরুষেরা প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন। সে নিয়মের পরিবর্তন হওয়ার উপায় নেই। গত্যান্তরে আজও প্রাচীন নিয়ম চলে আসছে। আগেকার দিনে জাঁকজমক নেই, তবে উৎসবকে কেন্দ্র করে মেলামেশার সুযোগ পাওয়া যায়। জঙ্গল ঘেঁষা গ্রাম। স্টেশন থেকে পিসেমশাইয়ের বাড়ি বেশ খানিকটা দূরে, কম হলেও মাইল 5 হবে। জঙ্গল ভয়ঙ্কর কিছু নয়, তবে মাঝে মাঝে বড় বাঘও ঘন জঙ্গল থেকে ছুটকে এদিকে এসে পড়ে। সন্ধ্যার গা ঘেঁষে গাড়ি স্টেশনে এসে থামল। প্রায় 3 ঘন্টা লেট। ইঞ্জিনের কি কল বিগড়েছিল। এদেশে বাহন বলতে কেবল পালকি কিংবা গরুর গাড়ি। মানুষের কাঁধে চড়ার আপত্তি থাকায় পিসেমশাই স্টেশনে গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আমাকে শনাক্ত করার জন্য সঙ্গে এসেছিল নিতেন। প্রথমেই জিজ্ঞেস করলে, আপনার সেই দামি বন্দুকটা এনেছেন তো? আর সেই প্রকাণ্ড বিজলি আলো? নিতেন বন্দুক বেজায় ভালোবাসে। ম্যাগাজিন রাইফেল ঘাঁটতে গেলে সে যে কত রকম করে ঘুরিয়ে দেখে তা বলে শেষ করা যায় না। ছোট ছেলের নতুন পুতুল পাওয়ার মতো। নিতেন গ্রামেই থাকে, ক্ষেত জমি দেখাশোনা করে। পুজো বা অন্য ক্রিয়াদি উপলক্ষে পিসেমশাইয়ের বন্দুক নিয়ে ফাঁকা আওয়াজ করে, কতকটা বাজি ফোটানোর মতো। দামি বন্দুক সম্বন্ধে আমার কাছ থেকে আশ্বাসবাণী পেয়ে বেজায় খুশি হয়ে উঠল। নিরিবিলি স্টেশন, এখানে আবার কুলিও পাওয়া যায় না। নিজেরাই টেনে হিচড়ে জিনিসপত্র নামালাম। মালের সংখ্যা আর লাগেজের ভাড়া কমাবার জন্য হোলডলকে তার নামের সার্থকতা দিতে হয়েছিল। জামা কাপড়, দাড়ি কামানোর সরঞ্জাম, মায় উপরে জুতো জোড়াও পুড়েছিলাম হোলডলের ভিতরে। সুসভ্য শয্যাবরণ সস্তার চালাকি সহ্য করতে না পেরে রেডের চামড়া দুটো বকলেসের সঙ্গে আড়াআড়ি বাঁধিয়েছিল। এর দ্বন্দ্বকে কোনো প্রকারে চরমে উঠতে দিইনি, কিন্তু তাড়াহুড়োয় বিছানা নামাবার সময় শেষ রক্ষা হলো না। সশব্দে সবকিছু ফাঁস হয়ে গেল। একটা মর্মান্তিক দৃশ্য। পুনরায় গুছাতে গিয়ে নিতেন আর আমি হিমশিম খেয়ে যেতে লাগলাম। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্ম যাত্রী শূন্য। ল্যাম্পপোস্টে কেরোসিনের আলো জ্বালার আয়োজন চলছে। সমস্ত প্ল্যাটফর্মের মাত্র 2টি আলো জ্বলে, 2 প্রান্তে। হোলডল বাঁধার আয়োজন চলছে। হোলডাল বাঁধার সঙ্গে নিতেনের কাছে শিকারের খবর নিচ্ছিলাম। সে বললে, অনেক বছর হয়ে গেল এদিকে বড় বাঘ আসে না। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা পাকা হওয়ার পর থেকে পাটের আড়ত দাদা সরল রাস্তার উপরে গদি বসিয়েছে। লোকেরা এখন রাস্তাতেই পান বিড়ি কেনে। গদির কাছাকাছি 2-3টি পানের দোকান। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টার চিৎকার করে উঠলেন, বাঘ বাঘ, ওকে নিলে! ফিরে দেখি ওদিককার ল্যাম্পপোস্ট থেকে মইটা মাটিতে পড়ে গিয়েছে। যে লোকটি আলো পরিষ্কার করছিল তাকে আর দেখা যাচ্ছে না। স্টেশন মাস্টার তখনও চিৎকার করছেন, ওই নিয়ে যাচ্ছে তোমার দিকে! হোলডল ছেড়ে আমরা ছুটে এলাম তার কাছে। প্ল্যাটফর্মের চৌকিদারও তারও স্বরে চিৎকার শুরু করে দিয়েছে। সকলে মিলে যখন ডোবার দিকে পৌঁছেছি, তখন বাঘ মানুষটাকে ফেলে পালিয়েছে। লোকটা তখনও মরেনি। সকলে 5 কোলা করে স্টেশনে তুলে নিয়ে এলাম। এ মুল্লুকে আবার ডাক্তার পাওয়া যায় না। একজন হোমিওপ্যাথিক ওষুধ দেন, তার বাড়িও অনেক দূরে। আমার কাছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল। ও মুড়োয় গিয়ে তাড়াতাড়ি অ্যাটাচি থেকে বার করে নিয়ে এলাম, কিন্তু ওষুধ কাজে লাগানো গেল না। আনতে আনতেই লোকটির প্রাণ বেরিয়ে গেল। ঘাড় একেবারে ভেঙে গিয়েছিল, তার উপর রক্তক্ষরণ হয়েছিল যথেষ্ট। আমাদের পুজো বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল। গাড়োয়ান ইতিমধ্যেই গাড়িটাকে প্ল্যাটফর্মে তুলে
বলদ দুটোকে জোর থেকে কুলতে আরম্ভ করেছে। সে কিছুতেই সন্ধ্যাকারে করে ও রাস্তায় যেতে রাজি নয়। নিতেনও তার সঙ্গে যোগ দিল। মরা মানুষটিকে স্টেশন ঘরের বেঞ্চিতে শুয়ে রাখতে রাখতে দিনের আলো শেষ হয়ে গেল। হাতের নাগালে রেল কোম্পানির একটি মাত্র লণ্ঠন। স্টেশন মাস্টার হাতছাড়া করতে রাজি হলেন না। স্টেশন ঘরেও রাত্রিবাসের হুকুম নেই। প্রবেশ পথেই লেখা দেখেছি, নো অ্যাডমিশন। মাস্টার মশাই ঘরে তালা লাগাতে ব্যস্ত। কি আর করা যায়, তারই গৃহে আশ্রয় ভিক্ষা চাইতে হলো। নিতেন দেখি বন্দুক দেখার শখ একেবারে চাপা দিয়ে দিয়েছে। একলা শুধু হাতে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যাওয়ার সাহস ছিল না। ঠিক জানতাম বাঘ নিকটেই কোথাও ওত পেতে আছে। গত্যন্তর না দেখে আশ্রয় ভিক্ষা করতে হলো। স্টেশন মাস্টারের বাসাবাড়ি রেল কোম্পানির দেওয়া। স্টেশনের ঠিক পিছনে দেড়খানি ঘর, সামনেই তদোপযুক্ত এক ফালি বারান্দা। প্রবেশ পথ বাদ দিয়ে দুপাশেই টাটি দিয়ে ঘেরা। একদিকে হেঁসেলের ব্যবস্থা, অপর দিকটা বোধ হয় স্নানের জন্য রাখা হয়েছে। সংক্ষেপে বাসস্থানটি একটি বৃহৎ হোলডল। যেদিকে স্নানের ব্যবস্থা সেদিকটা আড়াল, সান্ত্বনার বস্তু হয়ে আছে। কারণ টাটির অধিকাংশ স্থলই বয়সের প্রাচীনত্বে ধসে গিয়েছে। স্বাভাবিক জীর্ণতাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। মাস্টার মশাই নিষ্ঠাবান ব্রাহ্মণ। আমাদের প্রত্যেকের জাত খুঁজে নিয়ে বারান্দায় থাকার স্থান নির্দেশ করে দিলেন। এই অনুসন্ধানের ফলে বেচারা গাড়োয়ানকে আমাদের কাছ থেকে পৃথক হতে হলো। অস্পৃশ্য স্থান পেল বিপরীত দিকের কোণায়, যেখানে আড়ালের নামে সবকিছুই ফাঁকা হয়ে গিয়েছে। গাড়োয়ান বলদ দুটোকে বারান্দার সামনে বেঁধে বিনা আপত্তিতে কোণায় আশ্রয় নিলে। অতিথি সৎকারের কর্তব্য শেষ করে মাস্টার মশাই দরজা বন্ধ করে দিলেন। তার সঙ্গে ঘরোয়া লণ্ঠনটাও ভিতরে ঢুকলো। আমাদের জন্য রইল রেল কোম্পানির এক রোখা লণ্ঠন। ডাইনে বাঁয়ে কিচ্ছু দেখা যায় না। পাশ থেকে গাঁট কাটা পকেট মেরে দিলেও তাকে হলক্ষে শনাক্ত করার উপায় নেই। দুপাশে অন্ধকারের ঠেকায় কোম্পানির আলো সোজা চলে। গাড়ি থেকে নামতেই আকাশ মেঘলা দেখেছিলাম। অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। তার সঙ্গে থেকে থেকে দমকা হাওয়া। আমাদের সামনেটা একেবারে খোলা। বৃষ্টির ছাটে লণ্ঠনের কাঁচ ফাটার সম্ভাবনা থাকায় আলোটা দেয়ালমুখো করে ভিতর দিকে সরিয়ে রাখলাম। হেঁসেলের সরঞ্জাম সামনে নেবার দরুন আমরা তিনজনে যেটুকু স্থান পেয়েছিলাম তাতে স্বল্প পরিধির ভিতর বাবু হয়ে বসারও জায়গা ছিল না। টাটির বেড়ায় নিজেদের ছাই কেমন রহস্যময় হয়ে উঠেছিল। ভাবছিলাম এই রকম খোলাখুলির আড়াল নরভুক বাঘ সম্বন্ধে কতটা নিরাপদ, বিশেষ করে যেখানে তার মুখ থেকে আহার কেড়ে নেওয়া হয়েছে। বন্দুকটা কাছে না থাকায় বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম। দেখতে দেখতে মুষলধারায় বৃষ্টি নামলো, তার সঙ্গে বজ্রপাতের সংকেত। বৃষ্টির ঝাপটা আড়াল অগ্রাহ্য করে আমারই ওপরে আক্রোশ চালাতে লাগলো বেশি, কারণ আমিই ছিলাম সকলের আগে। বৃষ্টির বিরাম নেই, সময় কেটে যাচ্ছে, রাত এগিয়ে চলেছে। ক্ষুধা তৃষ্ণায় অবসাদগ্রস্ত দেহ ঘুমের আশ্রয় খুঁজতে লাগলো। সবে একটু তন্দ্রা এসেছে, এমনি সময় বলদ দুটো হুড়মুড়ি লাগিয়ে দিলে। পরক্ষণেই মনে হলো গাড়োয়ানের দিক থেকে গোঙানির মতো আওয়াজ আসছে। হাঁটুর উপর মুখ গুজরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। মুখ তুলতে ঘুম চোখে ঝাপসা আলোয় দেখি বারান্দা থেকে কি একটা বড় সড়ো জানোয়ার বেরিয়ে যাচ্ছে। চোখ খুলে তাকালাম, কি সর্বনাশ! ও যে বাঘ! পিছন দিকটা তখনও আলোর মধ্যে রয়েছে। ভয়ে প্রায় বেহুশের মতো হয়ে গিয়েছিলাম। অন্ধকারে তার চেহারা মিলিয়ে যেতে হুঁশ ফিরে এলো। এতক্ষণে চিৎকার করার অবসর পেলাম। বাঘ বাঘ! স্টেশনের চৌকিদার চাঙ্গা হয়ে বসলো। মিটেন বসে বসেই মরার মতো ঘুমোচ্ছে। তাড়াতাড়ি আলো ফেললাম গাড়োয়ানের দিকে। লোকটা সেখানে নেই। বারান্দার বাইরে দেখবার চেষ্টা করলাম। বলদ দুটোর উপর আলো আটকা পড়ে গেল। উঠে দাঁড়ালাম বলদের উপর দিয়ে দেখবার জন্য। দৃষ্টি বেশি দূর চলে না। বৃষ্টির ঝাপটায় সব ঝাপসা হয়ে গিয়েছে। মাস্টারকে জাগাবার জন্য দরজায় ধাক্কা দিতে লাগলাম। বাঘ বাঘ বলে চিৎকার করলাম। বাঘ! চৌকিদারও দুই একবার চেষ্টা করলে, কিন্তু দ্বার আর উন্মুক্ত হলো না। পুনরায় গুড়িসুড়ি মেরে বসতে হলো। আলোটা নিভিয়ে দিলাম।
আলো না থাকলে বাঘ ঘরে চড়াও হতো না। ভাঙা টাটির ফাঁক দিয়ে একলা মানুষকে দেখবার সুবিধা আমরাই করে দিয়েছিলাম। বাঘের দৃষ্টি এমন তীক্ষ্ণ নয় যে বৃষ্টির ঝাপটার অন্ধকার ডিঙিয়ে আড়ালের পিছনে মানুষ খুঁজে বের করে। সামনে তাজা বলদ ছেড়ে মানুষের প্রতি পক্ষপাতিত্ব মানেই বিশেষ আহারে অনেক দিন থেকে অভ্যস্ত। সমস্ত রাত প্রায় জেগেই কাটিয়ে দিলাম। ভোরের দিকে ঝড় বৃষ্টি থেমে গেল। মাস্টার দরজার পাল্লা একদিকে সামান্য ফাঁক করে জিজ্ঞেস করলেন, রাত্রে কিছু ঘটেছিল নাকি? সহজভাবেই উত্তর দিলাম, গাড়োয়ানকে বাঘে নিয়েছে। সঙ্গে সঙ্গে সশব্দে তিনি দরজা বন্ধ করে দিলেন। সকাল হতে শুনলাম ঘরের ভেতর থেকেই ওপাশে কাকে ডাকাডাকি করছে। প্রত্যুত্তরে কে একজন বাইরে থেকে জানালো, দরজার কড়া নাড়তে নামধাম জিজ্ঞেস করে ধীরে পূর্বপ্রথায় পাল্লা খুলতে লাগলেন। আমাদেরকেই তার সন্দেহ, বাঘে মানুষ ধরার সঙ্গে আমাদের যেন ঘনিষ্ঠ যোগ ছিল। চৌকিদার আর কড়া নাড়া মানুষটিকে কাছে পেয়ে দরজা খুলে বেরিয়ে এলেন। গাড়োয়ানের কি হলো খোঁজ নেবার জন্য মন্ত্রণা সভা বসে গেল। ওদিকে মরা মানুষটা ঘরের ভিতর তালা চাবি দিয়ে বন্ধ। লাইন ক্লিয়ারের ডাক নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। মাঝে মাঝে এ লাইনেও গুডস ট্রেন চলে। সব কয়টি যোগাযোগে মাস্টার মশাইকে ঘর থেকে বেরুতে হলো। দল বেঁধে স্টেশনের দিকে এলাম। মাস্টার তালা খুলে ঘরে ঢুকতে আমি নিতেনকে নিয়ে প্ল্যাটফর্মের দিকে গেলাম। হোলডল ভিজে 10 গুণ ওজন বেড়ে গিয়েছে। দুজনে সেটা তুলতে পারলাম না। বিছানা ছেড়ে বন্দুকের বাস্ক নিয়ে স্টেশনে ফিরলাম। কপাল ভালো বাস্কের ভিতর এক ফোঁটাও জল ঢোকেনি। রাইফেল আর টোটা বার করে নিয়ে স্টেশন ঘরেই বাস্কটা রেখেছিলাম। বন্দুক দেখে অকস্মাৎ মাস্টার মশাই সাহসী হয়ে উঠলেন। চৌকিদারকে হুকুম দিলেন, তুমি বুলাও। সে একলা বার হতে চায় না। আমরা ছাড়া স্টেশনে তখন কোনো লোকও নেই। মানুষ খুঁজতে হলে ডোমপাড়ায় যেতে হয়। ডোমপাড়া ডোবার কাছেই। ঠিক ওইখান থেকেই তো পানের বরজ শুরু। তার উপর চারধারে ঝোপঝাপ। বাঘ আবার মানুষটাকে নিয়ে ওই দিকেই যাচ্ছিল। আমরা সকলেই অতান্তরে পড়ে গেলাম। হেঁচড়ে নিয়ে যাবার দাগ দেখেও একলা বেরিয়ে পড়ার উপায় নেই। চারধারেই জায়গায় জায়গায় হাঁটুর উপর জল জমে গিয়েছে। শিকার ধরার পর বাঘকে সন্দিগ্ধ হলে মাইল খানেক পর্যন্ত প্রকাণ্ড গরুকে টেনে নিয়ে যেতে দেখেছি। মানুষের ওজন তো গরুর তুলনায় কিছুই নয়। ইতিমধ্যে কড়া নাড়া মানুষটি সাহস সংগ্রহ করে ফেলেছিল। জানালে বন্দুক নিয়ে যদি সঙ্গে চলি তাহলে ডোমপাড়ায় যেতে তার আপত্তি নেই। নিতেন এই সময় আমার মাল আগলানোর জন্য ব্যস্ত হয়ে উঠল। সে বললে, আমি এইখানেই থাকি, মালগুলো আলগা পড়ে রয়েছে। খোলা বিছানা প্ল্যাটফর্মে সেই মুড়োতে পড়ে লোকটা ঘরের ভিতর বসেই মাল সামলাতে লাগলো। পথে বার হবার আগেই রাইফেল প্রস্তুত করে নিলাম। আমার ধারণা জন্মেছিল কাছাকাছি লুকাবার জায়গা একমাত্র পানের বরজ। একে ঢাকা, তাই আরাম। বাঘ ওর ভিতরেই কোথাও ঢুকে আছে। নিঃসন্দেহ হবার জন্য স্টেশন মাস্টারের ডেরা থেকে হেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ খুঁজতে লাগলাম। উঁচু কাদা মাটিতে স্পষ্ট আঁক পড়েছে, কিন্তু দুপা এগুলেই জল। হাল ছেড়ে দেবার জোগাড় হয়ে আসছিল। এমন সময় ডোমপাড়া থেকে অনেক লোকের চিৎকার উঠল। তারপরেই চুপচাপ। অল্পক্ষণ পরেই দেখি ওই দিক থেকে কতগুলি মানুষ স্টেশনের দিকে ছুটে আসছে। কাছে আসতেই দেখলাম সকলেই সাংঘাতিকভাবে আতঙ্কিত। কিছু জিজ্ঞেস করবার আগেই তাদের মধ্যে একজন বলে উঠল, বড় বাঘ, বরফের পাশেই মানুষ খাচ্ছে। লোকটা তখনও হাঁপাচ্ছে। জিজ্ঞেস করলাম, এখনই কাউকে ধরলো নাকি? সে বললে, জানি না, যে দেখেছিল সে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমরা স্টেশনে মাস্টার বাবুকে বলতে এসেছি, জাদুর গ্রামে খবর দেওয়ার জন্য। থানার দারোগা বাবুকে ডাকলে আমরা বাঁচি। ঘরে ঢুকতে পারছি না, সব খিল পড়ে গিয়েছে। এতক্ষণে আমার হাতে বন্দুক দেখে বললে, বাবু, ওইটা নিয়ে আমাদের সঙ্গে এসো, আমরা ঘরে ঢুকে যাই। লোকটা এমনই উত্তেজিত হয়ে উঠেছিল যে খুঁটিনাটি কথার উত্তর পাওয়াও অসম্ভব হয়ে উঠল। বাকি লোকগুলোরও একই অবস্থা।
কোনো কথা জিজ্ঞেস করলেই সকলে মিলে একসঙ্গে উত্তর দেয়। যতটা বুঝলাম তাতে মনে হলো কেউই বাঘ দেখেনি। শিকারে এইরূপ উচ্ছৃঙ্খল জনতা সঙ্গে নিয়ে কোনো কাজ করা চলে না। ওদের বললাম, তোমাদের ভিতর কেবল একজন লোকের দরকার, আমাকে সেই মানুষটার কাছে নিয়ে চলো যে তোমাদের খবর দিয়েছিল। প্রথমটা সকলে ইতস্তত করতে লাগলো। শেষ পর্যন্ত একজন সাহসী ছোকরাকে পাওয়া গেল। আমরা দুজনেই চললাম ডোমপাড়ায়। বাঘের সঙ্গে বহুদিন থেকে বোঝাপড়ায় অভ্যস্ত হলেও যতই বড়জের কাছে আসতে লাগলাম ততই সাহস মুখ ঘুরাতে আরম্ভ করল। বড় বুকের সঙ্গেও পরিচয় হয়েছে, তবে তার আহারের সময় কখনো ঘনিষ্ঠতা করতে যায়নি। তাছাড়া দিনের বেলা যে বাঘ ঘরে চড়া হয়ে লোক দেখিয়ে মানুষ খায় তার চরিত্রে অনেক গলদ থাকা স্বাভাবিক। যে লোকটা খবর দিয়েছিল তাকে বহু কষ্টে ঘর থেকে বার করা গেল। একটা পিলে রোগী মানুষ। স্বামী স্ত্রীর ভালোবাসার এরূপ দৃষ্টান্ত ইতিপূর্বে কখনো দেখিনি। বাইরে আমার সঙ্গে ছোকরা, মাঝখানে খবরি, ভিতরে খবরি স্ত্রী। ছোকরা যতই খবরির হাত ধরে বাইরে টেনে নিয়ে আসবার চেষ্টা করে ততই তার জোয়ান স্ত্রী ভিতরের দিকে টেনে ধরে। বেশ খানিকক্ষণ টেনা হাঁচড়ার পর খবরি স্ত্রীর কবল থেকে ফসকে বাইরে এসে পড়ল। সঙ্গে সঙ্গে পুলিশে চোর ধরার মতো ছোকরা খবরিকে জাপটে ধরল। বেচারা নাজেহাল হয়েই বললে, চলুন বাবু, দেখিয়ে দিচ্ছি। আমরা কয়েক পা এগিয়েছি। এমন সময় সেই জোয়ান স্ত্রীলোকটি খড় কাটা বঁটি আর কাস্তে নিয়ে হাজির। আমি বাস্তবিকই ভয় পেয়ে গিয়েছিলাম, খুনোখুনি হতে চলল নাকি। পরে বুঝলাম মেয়েটির উদ্দেশ্য খারাপ নয়। স্বামীর হাতে বঁটি দিয়ে নিজে কাস্তে হাতে পিছনে পিছনে আসতে লাগলো। বেশি দূর হাঁটতে হলো না। খবরি বড়জের ভাঙা জায়গাটা দেখিয়ে দিয়ে বললে, ওইখানেই তো বসে কাঁদছিল। জায়গাটা আমাদের কাছ থেকে 25-30 হাত হবে। বড়জের পিছনে বাঘ কোথায় লুকিয়ে আছে জানবার উপায় নেই। তারা খেয়ে মানুষটিকে যে ভেতরে টেনে নিয়ে গিয়েছে তার সন্দেহ ছিল না। ফাঁপড়ে পড়ে গেলাম। এখন কি করা যায়? এই রকম সাজানো শিকার শিকারীর ভাগ্যে কমই জোটে। মন হাল ছেড়ে দিতে চাচ্ছিল না, বুদ্ধি জুটে গেল। সাহসী ছোকরাটিকে বললাম, 10-12 জন লোক জোগাড় করতে পারলে এখনই বাঘটাকে মেরে ফেলা যায়। মোটা টাকা বকশিসের লোভ দেখালাম। প্রায় বৎসর খানেকের খোরাক। শিকারের সঙ্গে আর হিসাবের সঙ্গে কখনো সদ্ভাব ঘটাতে পারিনি, এবং মুখ থেকে কথা বেরিয়ে গেলে কখনো প্রতিশ্রুতিকে ভঙ্গ হতে দিইনি। এ কথাটা সকলে না জানুক আমার কাছে অজানা ছিল না। দামি বন্দুক ধরা বাবুর কাছ থেকে লোভনীয় পুরস্কার আশাপ্রদ মনে করেই লোকটা বিপদকে অগ্রাহ্য করে বলে বসলো, দেখছি, কিন্তু আপনাকে আমার সঙ্গে আসতে হবে। রাজি হলাম। ডোমপাড়ার বস্তিতে ঢুকে ছোকরা প্রায় জুলুম করেই প্রত্যেক বাড়ি থেকে লোক সংগ্রহ করে ফেলল। সকলেই হাতিয়ার নিয়ে উপস্থিত। আর এক বিপদে পড়ে গেলাম। লোকগুলোকে নিরস্ত্র করা যায় কেমন করে? বেশিরভাগ লোককেই গাছে ওঠাতে হবে। চেষ্টা শুরু করলাম, বিশেষ তেমন সুবিধা করে উঠতে পারছিলাম না। মেয়েটি বলল, ওরা কি মরদ? চল বাবু, আমি তোমার হুকুম মানবো। মেয়েটি কাস্তে ফেলে দিতেই সকলেই রাজি হলো। রেল লাইনের দিকে 4-5 জনকে পাঠালাম। স্টেশনের দিকে গেল কয়েকজন। বাকি যে কজন রইল তাদের বললাম, তোরা কেনেস্তারা, ঢিল বা যা কিছু হোক জোগাড় করে শব্দ করতে করতে স্টেশনের দিক থেকে আমার কাছে চলে আয়। বাঘ ভেতরে থাকলে এই দিক দিয়ে বেরোবে, কারণ লাইনের দিকে গেলেই তাড়া খাবে। গাছে ওঠা লোকগুলো চিৎকারে স্টেশনের দিকে যাবে না, মানুষের ভিড় দেখলেই পিছুবে। তাছাড়া এই দিকটাই ফাঁকা। বন্দোবস্ত ঠিক হতে আমিও বড়জের সামনে গাছে উঠে পড়লাম। নিরাপদ হতেই বাঘ তাড়ানো লোকগুলোর কথা মনে পড়ল। হিসাবে গলদ করেছি। বাঘ এদিকে না এসে যদি খেপে যায় এবং মানুষগুলোকে আক্রমণ করে, মাথাটা ঘুরে গেল। লজ্জায় নিজের কাছেই নিজে নত হয়ে গেলাম। ভাবলাম কাজ নাই শিকারে, নেমে পড়ি, লোকগুলোকে বাঁচাই। তখন তারা স্টেশনের কাছাকাছি গিয়ে পড়েছে। নামার সম্ভব হলো না। গেরস্ত চালে বিটিং শুরু হলো। কেনেস্তারা বাজলো, গাছেও লোক উঠলো, কিন্তু বাঘের পাত্তা নেই। বাজনাদারদের আমার কাছে আসতে নির্দেশ দিলাম। বললাম, তোরা লাইনের ওপার থেকে আবার বাজাতে আরম্ভ কর। যেটুকু ঔদার্য একটু আগে এসেছিল তা শিকার গা ঢাকা দেবার সঙ্গে সঙ্গে উবে গেল। উবে গেল কেন বলি, রোগ চেপে গিয়েছিল।
ওরা ফিরে যেতে আবার গুছিয়ে বসলাম। যথাস্থানে লক্ষ্য রেখে বসে আছি। লোকগুলো বরজের আড়ালে চলে গিয়েছে। হঠাৎ দূরে গাছের ওপর থেকে একজন চেঁচিয়ে উঠল। আওয়াজ এসেছিল অনেক দূর থেকে। কি বলল বুঝতে পারলাম না। কেনেস্তারার শব্দের অপেক্ষায় রইলাম। কোনো দিকেই কোনো শব্দ নেই। 10 মিনিট 15 মিনিট করে প্রায় ঘন্টা দেড়েক সময় কেটে গেল। বুঝলাম লোকগুলো বকশিসের মায়া কাটিয়ে ফেলেছে। কতক্ষণ আর আড়ষ্ট হয়ে বসে থাকা যায়? খিদেও তখন জুলুম লাগিয়েছে। অনুমান করলাম বাঘ কেনেস্তারার আওয়াজে কোনো জায়গায় ঘুপটি মেরে বসে গিয়েছে। সন্ধ্যার আগে আর বার হচ্ছে না। গাছ থেকে নেমে পড়াই দরকার। যা হোক কিছু খেতে হয়। নামতে হলে বরজের দিকে পিছন করেই না নেমে উপায় নেই। অন্যথায় নিচের ডালগুলো সুবিধা মতো পায়ের তলায় পাওয়া যায় না। গাছে লোক থাকলে ও কথা ভাববারও প্রয়োজন হতো না। একলা থাকায় সন্দেহ, কি জানি, ভাবটা মাথায় ঢুকিয়ে দিল। আর খানিকক্ষণ লক্ষ্যের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হলাম। কোথাও কিচ্ছু নেই। নেমে এলাম নিচে। মাটি ছুঁতেই বরজের দিকে ফিরলাম। যা দেখলাম তাতে তখনই বন্দুক কাঁধে তুলতে হলো। ভাঙা জায়গাটা থেকে বাঘের একটি থাবা বেরিয়ে এসেছে। চলার গতি থমকে দাঁড়িয়ে গিয়েছে। পা তখনও শূন্যে, দেহটা বরজের আড়ালে। বাঘ নিঃসন্দেহে গোড়া থেকে আমাদের ক্রিয়াকলাপ লক্ষ্য করছিল। বরজের বেড়ায় যে ফাঁক থাকে তা দিয়ে ভেতর থেকে বাইরে সব কিছু পরিষ্কার দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভিতরে দৃষ্টি চলে না। বরজ বাস্কের মতো চারদিক দিয়ে ঢাকা। পা থেকে আন্দাজ করে বুক বা মাথায় গুলি চালাতে ভরসা পেলাম না। বিশেষ করে অত কাছ থেকে যদি অজায়গায় লাগে তাহলে। রাইফেল প্রস্তুত করে স্থিরভাবে দাঁড়িয়ে আছি। খানিকটা সময় কেটে গেল। দেখলাম পা মাটিতে পড়েছে। কাঁধ পর্যন্ত এইবার দেখা যায়। মুখটা বরজের আড়ালে। কাঁধ দেখে অনুমানের উপরেই বুক ঠিক করে ফেললাম। বরজের বেড়ায় গুলি চালালাম। হাই ভেলোসিটি রাইফেল। নিশ্চিন্ত হলাম সব বাধা সরিয়ে গুলি যথাস্থানে চলে যাবে। গুলি আশ্চর্যভাবে ফল দিল। বন্দুকের আওয়াজের সঙ্গে সঙ্গে বাঘ পড়ে গেল। ঠিক যেখানে দাঁড়িয়েছিল সেইখানে। শোয়া অবস্থায় দুটো পাই বেড়ার বাইরে বেরিয়ে এসছে, তবে দেহের সব অংশটাই আড়ালের ভেতরে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভয় ছিল। অনেক সময় মরা বাঘও দাঁড়িয়ে পড়ে। এই কারণেই জানোয়ার বুঝে ডবল করে মারার নিয়ম আছে। এটা শাস্ত্রসম্মত কথা। উপস্থিত ক্ষেত্রে বাঘের আর চলার সম্ভাবনা ছিল না। অসাড় হয়ে গিয়েছে। হৃষ্ট মনে ফিরলাম স্টেশনের দিকে। মরা বাঘটাকে বার করবার জন্য লোকজনের দরকার। তাছাড়া আর একটা খোলা গরুর গাড়ি চাই। মাটিতে দাঁড়িয়ে আক্রমণরত বাঘ মারলাম আর লোকে দেখবে না? এত বড় বিনয় আমার কুষ্টিতে লেখেনি। মনে মনে ঠিক করে ফেলেছিলাম নিজেই হেঁটে কয়েক মাইল পাড়ি দেব। রাইফেল হাতে শিকারিকেই যদি লোকে না দেখলে তো মৃত্যুর খেলায় নেমে লাভ কি? স্টেশনে ঢুকতেই দেখি মাস্টার মহাশয় টেলিফোনে কথা বলছেন। কথা শেষ করে আমাকে বললেন, চারুল গ্রাম থেকে ইন্সপেক্টর আসছেন, আপনাকে সাক্ষী হতে হবে। পোস্টমর্টেম পরীক্ষা হবে কিনা। একদিনে দুটো লোক সাবার হয়ে গেল মশাই। উত্তর দিলাম, আমার চেয়ে বড় সাক্ষী এক্ষুনি এসে উপস্থিত হবে। বাঘটা মরেছে। ভদ্রলোক আমার কথায় কানই দিলেন না। বাঘ মারার কথা চাপা দিয়ে বললেন, দেখুন তো দরখাস্তটায় কিছু ভুল রয়ে গেল কিনা। চিঠিটায় আপনাকে সাক্ষী করেছি, এখানেও একটা সই দরকার। চিঠি পড়লাম। সারাংশ এইরকম, এক্ষুনি আমাকে মড়কের জায়গা থেকে বদলি করা হোক। দিনে দুটো করে মানুষ মরছে। গা উজাড় হতে মাত্র কয়েকদিন বাকি। এই সময়ের ভিতর আমার মৃত্যু ঘটে গেলে কর্তব্যহানি সম্বন্ধে কোনো দোষারোপ যেন না আসে। চিঠি পড়ে ভদ্রলোকের কর্তব্য জ্ঞানের তারিফ না করে পারলাম না। জিজ্ঞেস করলাম, খানা তল্লাশিতে যদি বার হয় বাঘ মারা পড়েছে, তাহলে আপনার দরখাস্ত নামঞ্জুর হতে পারে। তাছাড়া অযথা বদলির অজুহাতও একটা বদ নথি হয়ে থাকবে, কারণ বাঘের কথা উল্লেখ করেননি। স্টেশন মাস্টার উত্তেজিত হয়ে উঠলেন। কাউন্টার চাপড়ে বললেন, আলপথ দরখাস্ত মানতে হবে। পেটের তাই চাকরি করতে এসেছি বলে কি স্ত্রী পুত্রকে বাঘের মুখে তুলে দেব? হরদম মানুষ মরলেই তাকে বলে মরক। কিসে মরলো তার খোঁজ নেবার ভার আমার উপর।
ঔষধের জোগাড় হতে হতে যদি সবকিছু শেষ হয়ে যায়, তখন আমার প্রাণটা কি ফিরিয়ে দেওয়ার জন্য উপরওয়ালা ব্যস্ত হবে? মড়কের যুক্তি অদ্ভুত লাগলেও সংক্রামক রোগ নিবারণ সম্বন্ধে একটা বড় সত্য আত্মপ্রকাশ করল। আমাকে সাক্ষী করা ও আমার সাক্ষ্য নেবার জন্য যখন তিনি রুখে উঠেছেন, তখন দেখি পিসে মশাই স্বয়ং স্টেশনে এসে উপস্থিত, হাতে দোনলা বন্দুক। আমাকে দেখে বললেন, বাবা, কি ভয় পেয়েছিলাম। কাল তোমাকে আনতে গাড়ি পাঠিয়ে দেওয়ার পরই খবর এলো আমাদের টেপোকে বাগে নিয়েছে। ছেলেটা ছাগল চড়াচ্ছিল রামুর খেতে, লোকজন তাড়া করায় বাঘ ওকে ফেলে পালায়। দিনে দুপুরে এই কাণ্ড, একটা হাত একেবারে গেছে। ওকে সঙ্গে করে এনেছি চারুল গ্রামে হাসপাতালে পাঠাবো বলে, বাঁচবে বলে মনে হয় না। কাল সন্ধ্যে থেকেই জ্ঞান হারিয়েছে। গরুর গাড়ি পাওয়া যায় না, পালকিও চলে গেছে চাটুর্যদের ওখানে, ওখানেও পূজা বাড়ি, কিছু পাওয়া গেল না। খবর আসতেই সন্ধে হয়ে গেল, তারপরে হঠাৎ মুষলধারায় বৃষ্টি। একটু থামথাম হতেই রাত্রে রমেশ তোমার খোঁজে যোগিনীকে নিয়ে বার হয়েছিল। দুপা চলতেই লণ্ঠনের কাঁচ গেল ফেটে, তারপর আলো নিভল ঝোড়ো হাওয়ায়। তা সত্ত্বেও রমেনকে যেতেই হবে। ছোট্ট একটা টর্চ, 1.5 গজ তার আলোর বহর, তাই নিয়ে বেরোলো। তারপর পিছলে এঁটের মাটিতে 12 দিনে আছাড় খেয়ে ফিরল। যোগীদেরও ওই অবস্থা, কাদা মাটি মেখে ফিরেছিল। ঘটনার বিবৃতি দিয়ে তিনি বললেন, যাক বাবা, তোমাকে সুস্থ অবস্থায় দেখে বাঁচলাম। আসবার সময় গাছে ওঠা কতগুলো লোককে দেখলাম, তোমার হাতে রাইফেল, এদিকেও কোনো উপদ্রব হলো নাকি? জবাব দিলাম, বললাম, 2টো লোক পেরেছে, আমিও বাঘটাকে মেরেছি। পিসে মশাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। উত্তরটা জরুরি দরকার ছিল। জানালাম, কাছেই মারা পড়েছে, চলুন দেখাচ্ছি। পিসে মশাইকে সঙ্গে নিয়ে সেই সাহসী ছোকরাকে ডাকলাম। আরো মানুষের দরকার। সে দেখি পিছিয়ে পড়েছে। অনুমান করলাম বাঘ যে মরেছে এ কথা অত সহজে সে বিশ্বাস করতে রাজি নয়। তার সাহস ফুরিয়ে যাবার আরেকটি কারণ হতে পারে বরজের ভিতরে বাঘের খবর গাছে চড়া মানুষগুলি চাক্ষুষ দেখে জানিয়ে দেওয়ায়। বহু চেষ্টায় বোঝানো গেল আমার কথাটা মিথ্যে নয়। পুনরায় তারই সাহায্যে লোক জড়ো হলো। সকলে মিলে বদ্ধভূমির নিকট হাজির হলাম। যথাস্থানে এসে দেখি ভৌতিক কাণ্ড ঘটে গিয়েছে। বাঘের পা দেখা যাচ্ছে না। ভাবলাম মৃত্যুর ঠিক আগে অনেক আহত জানোয়ার পা ছুঁড়ে থাকে, হয়তো ওই কারণে পা দুটো বরজের আড়ালে পড়ে গিয়েছে। তবু সন্দেহকে হাতে রাখা ভালো। সাবধানে ভাঙা জায়গাটার দিকে এগুতে লাগলাম। খুব কাছে গিয়ে দেখি যেখানে বাঘ পড়েছিল সেখানে বালতিখানে টাটকা রক্ত জমে গিয়েছে। বাঘ একবার বাইরে আসারও চেষ্টা করেছিল। সদ্য থাবার ছাপে গতির চিহ্ন ধরা পড়ল। শুধু থাবার দাগ নয়, এক হাতের ভিতর একটি আছাড়ের চিহ্ন রয়েছে। সামনের থাবার পরে ভিতর দিকে পিছনের পায়ের দাগ উল্টোমুখী। বাঘ কোথায় গেছে জানতে বাকি রইল না। এবং এটাও বুঝলাম এক কদম চলতে গিয়ে যাকে আছাড় খেতে হয় সে বেশি দূর যায়নি, এই বরজের ভিতরেই আছে। সবই ঠিক, কিন্তু পিসে মশাই আর অতগুলো লোকের সামনে মুখ দেখাই কেমন করে? রক্তের প্রমাণ তো আমার সত্যবাদিতাকে ঠেকা দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। কি করে ওদের বোঝাবো ওটা মানুষের রক্ত নয়? খুনিকে আত্মাভিমান আমাকে উন্মাদ করে তুলল। সোজা ফিরে এলাম পিসে মশাইয়ের কাছে। কোনো বাক্য ব্যয় না করে আমার ম্যাগাজিন রাইফেলটা তার হাতে দিলাম এবং তার দোলনাটা একরকম ছিনিয়েই নিয়ে নিলাম। আমার আচরণে তিনি কি ভাববেন সে চিন্তা তখন আর মাথায় নেই। উন্মত্ততার মাঝেও শিকারী সতর্ক ছিল। বন্দুক খুলে টোটা দেখে নিলাম। একেবারে টাটকা টোটা, মিঠেল বল। ঘোড়া ফেললাম নখের উপর। পেরেক দোলনাটা যেন দৈব কৃপায় এসে গেল। অত কাছ থেকে ম্যাগাজিন রাইফেলে দুবার টোটা ভরার অবসর পেতাম না। বন্দুক ঠিক আছে, ঢোকার মতো গর্ত হয়ে গেল। আর দেরি করার সময় নেই। হামা দিয়ে ঢুকে পড়লাম বরজের ভেতরে। তলায় নরম মাটি, চতুষ্পদীর মতো চলতে বিশেষ অসুবিধা হচ্ছিল না। কেবল জলে হাঁটু পড়ায় যে আওয়াজ হচ্ছিল সেইটুকুই অস্বস্তিকর। পানের পাতায় রক্তের দাগ দেখে এক পা করে এগুচ্ছি। একটু কিছু সন্দেহে সাড়া পেলেই থামছি।
আবার চলছি। আমি প্রায় যন্ত্রচালিতের মতো হয়ে গিয়েছি। বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে কিছুমাত্র খেয়াল নেই। একমাত্র লক্ষ্য মরা বাঘকে পালাতে দেব না। এর ভেতর বড়জের প্রায় মাঝ বরাবর এসে পড়েছিলাম। দেখি রক্তের দাগ মোড় ফিরল। এইখানেই বাঘের গলায় ঘড়ঘড়ানির আওয়াজ শুনতে পেলাম। বাঘ আমাকে দেখেছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। গতি থামিয়ে নীল ডাউনের মতো বসলাম। কাঁধে বন্দুকের বাঁট তখন আপনা থেকেই উঠে গিয়েছে। বাঁ পাশে পানের লতা একই জায়গায় দুলছে। দৃষ্টি সন্ধানের বস্তু খুঁজে বার করল। বাঘ কয়েক হাতের ভিতর পড়ে আছে। তার পিছনটা আমার দিকে, লেজের উত্থান পতন চলছে। সেও ঘাড় বেঁকিয়ে দৃষ্টি রেখেছে আমার উপর। অত কাছ থেকে জীবন্ত বাঘের খোলা দাঁত কখনো দেখিনি। আমার উপর লাফিয়ে পড়ার কি দারুণ আগ্রহ! হঠাৎ কিভাবে ঘোড়া পড়ে গেল। সঙ্গে সঙ্গে মাথায় দারুণ আঘাত পেলাম। ঠিক তারপর কি হলো মনে নেই। জ্ঞান ফিরে আসতে দেখি আমি বিছানায় শুয়ে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। যথাসময় জানতে পারলাম বাঘ আমাকে আক্রমণ করেনি। মরা বাঘের অভিশাপে পিসমশায়ের বন্দুকের নল ফেটে গিয়েছে। নল বৎসরে একবার পরিষ্কার হতো, এবার তাও হয়নি। মোর্চের সঙ্গে বারুদের সদ্ভাব না থাকায় যা ঘটবার তা ঘটল। বাঘটা না মরলে পিসমশাই বোধ হয় জমের বাড়ি পর্যন্ত তাড়া করতেন আমাকে সদুপদেশ দেবার জন্য। গল্পটা শেষ করে মুখুজ্জমশাই বললেন, এই দেখ না, আজও বন্দুক ফাটার জখমি চিহ্ন কপালে পড়ে আছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে এটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।